আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আপনাদেরকে এনটিভির নিয়মিত আয়োজন হামি ইন্ডাস্ট্রি পিএলসি মার্কেট ওয়াচে। আমি আজকে আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী, আর আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসছেন দুইজন খুবই গুণী ব্যক্তি। আমি ওনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব হাসান মাহমুদ বিপ্লব, পুঁজিবাজার বিশেষজ্ঞ। আপনারা সবাই ওনাকে দেখেন, চিনেন, খুব সুন্দর বক্তা। আরও একজন আছেন সুন্দর বক্তা, জনাব শেখ ফারুক আহমেদ, সম্পাদক দৈনিক উত্তর দক্ষিণ। ওনার আরেকটা পরিচয় আছে, সেটা হলো উনি কিন্তু একজন বিনিয়োগকারীও বটে। সো আজকের অনুষ্ঠান দর্শক মণ্ডলী শুরু করতে চাচ্ছি। আমরা প্রথমেই জেনে নিতে চাচ্ছি, জনাব বিপ্লব, আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। বাজারের এই অবস্থা, আপনি কি মনে করছেন যে বাজার এই অবস্থা থেকে কিভাবে আমরা বেরোতে পারবো, কিংবা কেন এই অবস্থায় গেল বাজার? আপনি একটা সঠিক প্রশ্ন করেছেন। দেখেন যে পাকিস্তান, যাদের অর্থনীতি আমাদের থেকে অনেক খারাপ, মানে আর্থিক সূচকে, মানে আপনি জানেন যে তাদের বিভিন্ন, তারপরেও পাকিস্তান গতকালকের পেপারে ছিল ৭১,০০০ তাদের ইন্ডেক্স হয়েছে, এবং মোদির 10 বছরে ২৫,০০০ থেকে ৭৫,০০০ ভারতের এখন সেন্সের ক্ষেত্রে ৭৬,০৭৫ প্লাস আর কি। তারপরে এটা নিয়ে কিন্তু তেমন একটা বাড়াবাড়ি নেই। আমাদের মার্কেটের বেসিক কতগুলি প্রবলেম হচ্ছে, বাজার একটু বাড়তে গেলেই প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বেড়ে গেল। তো বাজার বাড়লো কই? আপনি যদি 10 সালের ধরেন, মানে বাজার বাড়বে তখনই যখন পূর্ববর্তী ইন্ডেক্সকে সে অতিক্রম করবে। তার আগে তো আসলে বাজার বাড়ার কোনো নাই। এখন ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে হয়তো ১,০০০ বা ২,০০০ পয়েন্ট বাড়লে তার লাভ আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আজকে দেখেন মিউচুয়াল ফান্ড সেক্টরটা পুরা 10 সালে যে পরিমাণ তারা ফোর্স দিয়ে তখন শেয়ার কেনানো হয়েছিল, আজও কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর তেমন একটা পারফর্ম করতে পারে নাই। তারপরে বিভিন্ন ব্যাংক, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান যাদের পুঁজিবাজারে বিনিয়োগ ছিল অনেক, শুধু এই বিনিয়োগের কারণেই আপনার দেউলিয়ার মতো হয়ে গেছে। এর বড় একটা কারণ হচ্ছে মার্জিন রুল। এখন আমার কথা হচ্ছে, মার্জিন রুল সারা পৃথিবীতে আছে, তো প্রবলেম অন্যখানে। সারা পৃথিবীর মার্জিন রুলের লোন হচ্ছে, এখন আমি একটা ক্রেডিট কার্ড নিতে চাই, মাত্র ৫ লক্ষ টাকা বা ৩ লক্ষ টাকা, ব্যাংক আমার কাছে 6 মাসের স্টেটমেন্ট চাবে, আমার এক্সপেন্ডিচার দেখবে, আমার ইনকাম ট্যাক্সের রিটার্ন দেখবে, সব কিছু বিবেচনা করে আপনি ৫ লাখ চাইলে দেখা যাবে আপনাকে ৩ লাখ দিবে, অথচ আপনি কিন্তু কয়েক কোটি টাকার সম্পদের মালিক। বা যে কোনো অন্য লোন, ব্যাংক হচ্ছে তার গ্রাহকের ক্যাপেবিলিটির উপর অ্যাসেসমেন্ট করে। আর মার্জিন লোন হচ্ছে একমাত্র লোন যেখানে আমাদের এখনকার রুলে আপনি ২ লাখ টাকা শেয়ার কিনবেন, আপনাকে ২ লাখ টাকা দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে মার্জিন কল। এটি যদি যতদিন না বদলাবে, মার্জিন কলে সারা পৃথিবীর নিয়ম হচ্ছে আপনাকে একটা কল দিবে, ইমেলে হোক, SMS, সব রকম মাত্র, যদি আপনি ফোন না ধরেন বা কিছু, যে অভিযোগ আমাদের ইশারা করে, তারপর আপনি অটোমেটিক বেঁচে দেবেন। কারণ মার্জিন রুলে স্পষ্ট বলা আছে 99-এ 125-এ যখন নামবে, মানে ব্রোকার দিলে ১০০ টাকা, আপনি দিলেন ১০০ টাকা, যখন এটা ১২৫ টাকা হবে, মানে আপনার ৭৫ টাকা যখন চলে যাবে, তখন এটা 100% ডিসক্রিপশন, যে লোন দিচ্ছে তার ৭৫ টাকা যখন চলে যাবে, লোন না, তার না, আমার বিনিয়োগকারীর যখন ২৫ টাকা থাকবে, তার মানে ২০০ টাকা যখন ১২৫ টাকা হবে, তখন তো লোনদাতার কিছু যাবে না, তখন তাকে বাধ্য, সে আপনার ডিসক্রিপশনারি অ্যাকাউন্টে, তখন আর বিনিয়োগকারীর কথা শুনবে না, আপনাকে ট্রিগার সেল দিবে। আর ১৫০-এর সময় সে মার্জিন কল দিয়ে বলবে তুমি যদি বাজার রাখতে, মানে তোমার শেয়ারগুলি রাখতে চাও। কিন্তু আমাদের এখানে বড় প্রবলেম হচ্ছে কি, অনেকে মার্জিন রুল আসলে সারা পৃথিবীতে নেয় ট্রেডাররা। মানে ধরেন আপনার হয় খুব ভালো আপনি বুঝেন সেই রকম লোক, অথবা যাদের জীবিকা। ট্রেডারদের একটা বড় জিনিস হচ্ছে এটা, এই ব্রোকারদেরও লাভ হয়, ফ্রিকোয়েন্টলি ট্রেড করে এবং তারা খুব দ্রুত মানে স্টপ লস দিয়ে বের হয়ে যায়। কিন্তু আমাদের এখানে উল্টা হয়, আপনি লস হচ্ছে, আপনি আরও কিনে এভারেজ করছেন। এই একটা আরেকটা বড় কারণ হচ্ছে, ১.৫ বছর যখন আমাদের আপনার দেয়া হলো ফ্লোর প্রাইস, তখন প্রায় ২৫০টা কোম্পানিতে যারা আটকে ছিল, যারা মার্জিন নিয়েছে, তাদের কিন্তু প্রায় ৭০-৮০% চলে গেছে। এবং গড়ে এই ফ্লোর প্রাইস ওঠাবার পর ৩০% অধিকাংশ লোক, যার কোনো মার্জিন লোন নাই, তারও কিন্তু পুঁজি হ্রাস হয়েছে, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 50%।
এবং আপনি আজকে দেখবেন যে বাজারে মালিকরা, আমি যদি কয়েকটা কোম্পানির নাম বলি, স্কোয়ার ফার্মা, তারপরে আপনার অলিম্পিক, মালিকরা কিন্তু বলে বলে মানে আপনার কেউ 30-40 কোটি টাকার, কেউ 100 কোটি টাকার বিনিয়োগ করছে, তারপরে সেই শেয়ারগুলি কিন্তু 1 টাকা বা 2 টাকাও বাড়ছে না। এখন আপনি যদি মালিক হন কোম্পানির, আপনি কখন বাই করবেন? যখন বুঝবেন তার প্রসপেক্টাস। এবং মালিকদের সুবিধা কি, এরা কয়েক বছর ধরে রাখলেও কোনো প্রবলেম নাই। তো আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে একটা জিনিস বলবো, মার্জিন রুলটা দ্রুত সংশোধন করা উচিত, যাতে পরবর্তীতে আমরা যা হয়ে গেছে এটা তো ফিরাইতে পারবো না, পরবর্তীতে যদি মার্কেট কখনো বুমও হয়, যেটা পৃথিবীর নিয়মে, আমি মনে করি যে বাংলাদেশে এটা বুমের টাইম হয়তো 1-2 বছরের মধ্যে আবার শুরু হবে, তখন যাতে এই মার্কেটটা আবার ধ্বংস না। এই যে আমাদের মার্কেটটা উঠতে পারে না কেন, আপনি জানেন 96-এর পর 2010-এর পর আজকে কিন্তু আমরা 24-এ কথা বলছি, এর মধ্যে মার্কেট কিন্তু সেইভাবে দাঁড়াতে পারেনি। এর একটাই কারণ হচ্ছে মার্কেট যখন অতিরিক্ত লোন ড্রিভেন হয় তখন এই মার্কেটের দাঁড়াবার শক্তি হয় না। আরেকটা কথা একটু আগে আপনিও আলাপ করছিলেন, আজকে 50 পয়েন্ট পড়া মানে মার্জিন রুল এমন অবস্থা। আরেকটা বড় কারণ আছে, এখন এসএসসি রিপোর্টিংয়ের নিয়ম হচ্ছে আপনাকে 30 তারিখে রিপোর্ট দিতে হবে আর 1 তারিখে রিপোর্ট দিতে হবে। কোনো হাউস, আমি নাম না বলছি, আপনি 2 টাকা দিলেন তাকে 8 টাকা দেয়, মানে 1:1 তো লিমিট, 1:5, 6, 7, 8ও দেয়। নিয়ম হচ্ছে আপনাকে 2 তারিখে দিবে এবং 25-26 তারিখের মধ্যে মানে আপনার রিপোর্টিং টাইমের বাইরে, তাইলে ওই যে দিল ওইটা সরাসরি ইন্সপেকশন না হলে হবে না, এটাও বাজারে আছে। এই জন্য দেখবেন যে বাজার এত ভোলাটাইল যে আরেকটা বড় ব্যাপার আমাদের স্বীকারও করতে হবে, ফরেন কারেন্সি ডিভ্যালুয়েশন, এটা আমরা আলাপ করি না, প্রায় 50%-এর উপরে হয়েছে। 85 টাকার ডলার 125 টাকা পর্যন্ত উঠেছিল। এই ক্ষেত্রে কিন্তু ফরেনারদের সেল আছে, যেমন ধরেন না হলে ব্যাট বিসি, এই কোম্পানিগুলি তো আসলে সাধারণ মানুষের হাতে নাই। তো আমরা সব মিলায় একটা জিনিস বলতে পারি, এই মার্কেটকে ভালো করা খুবই ইজি, কারণ মার্কেটের এখন আপনার সার্বিক পি যে জায়গায় নেমে এসেছে, মার্কেটের ভোলাটিলিটি, এখানে বিনিয়োগ করলে কিন্তু লং টার্মে লাভ করা সম্ভব। রাইট, সুন্দর বিশ্লেষণ। ফারুক ভাই, আপনার কাছে আসতে চাই, আপনি একজন বিনিয়োগকারীও বটে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? তার কারণটা হলো যে দেখেন এখানে শুধু আরেকটা কথা একটু বলি, যে স্মল ইনভেস্টর যারা আছে, যারা মার্জিন ঋণ নেন, ওদের তো নিঃস্ব হয়ে গেছে ওরা। তার কারণটা হলো যে এই 15-16% ইন্টারেস্ট দিয়ে সে কত লাভ করবে, যে এই ইন্টারেস্টটা পরিশোধ করে তারপরে সে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিবে। সো এই যে একটা মানে স্মল ইনভেস্টরদের একটা মানে জায়গা যেখান থেকে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই জিনিসগুলা কি, যেটা বিপ্লব ভাই বললেন যে ইমিডিয়েটলি যদি আমরা মার্জিন রুলটা একটা সময়োপযোগী না করতে পারি, তাহলে এই যে স্মল ইনভেস্টররা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেই থাকবে। ওদেরকে বাঁচাবার জন্য এই সময়োপযোগী করা প্রয়োজন বলে আমি মনে করি। আপনার কি মনে হয়? ধন্যবাদ লালি ভাই। শুরুতেই আমি দর্শক শ্রোতা এবং যারা আমার কথা শুনছেন বা এই অনুষ্ঠান দেখছেন, আমার বিনিয়োগকারী ভাই বোন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা সত্যি আজকে লালি ভাইয়ের সাথে আমরা এই অনুষ্ঠানে আসছি। লালি ভাই আমাদের মার্কেটের অনেক শ্রদ্ধাভাজন, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব। আমি এটা সত্যিকার অর্থে ভালো লাগছে আজকে তার সাথে এসে আমরা টেলিভিশনে, এনটিভিতে কথা বলছি। কিন্তু যে সময় আমরা কথা বলছি, সময়টা বিনিয়োগকারী হিসাবে, পুঁজিবাজার সংশ্লিষ্ট হিসাবে খুব দুঃখজনক একটা সময় আমরা পার করছি। আপনি যে কথাটা বলেছেন যে সাধারণ বিনিয়োগকারী, ছোট মাঝারি বিনিয়োগকারী, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে, তাদের কষ্টের টাকাটা আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে ফোর্স সেলের মাধ্যমে। তো সেখানে বিপ্লব ভাই অতি চমৎকার বলেন, উনি অনেক ভালো বাগ্মী, এটা আমরা সবাই জানি এবং আমাদের খুব আপনজন সজ্জন ব্যক্তি। তো উনি যে কথাগুলো বলেছেন ওনার সাথে আমি কিছু যোগ করতে চাই কিছু বিষয়। সেই কথা হচ্ছে, প্রথমত উনি নীতিগত যে কথাটা বলেছেন সেটা তো নিয়মে, নীতি, রুলসে আসছে, কিন্তু রুলসটা আমরা কীভাবে প্রয়োগ করব এটার পরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ধরেন আপনি গত বছরের পর বছর নিয়মে হোক অনিয়মে হোক, মানে মার্জিন লোনটা রেশিও মেনটেন করে হোক, কমপ্লায়েন্স করে নন কমপ্লায়েন্স করে, উনি যে কথা বললেন সারা মাস দিয়ে মাসের শেষে অ্যাডজাস্টমেন্ট, কিছু অনিয়ম করেও সুবিধা দিয়ে
আপনি দিলেন, আর হঠাৎ মার্কেট যখন পড়ে যাবে আপনি ফোর্স সেল দিয়ে দেবেন। মানে যাকে লোন দিলেন দাতা কখনো দায়িত্ব নিচ্ছে না, সমস্ত দায়িত্ব গ্রহীতা মানে বিনিয়োগকারীকে, ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে। তো এটা আমার কাছে ইনহিউম্যান মনে হয়, খুব অমানবিক মনে হয়। এটা সত্য 250 কোম্পানির দাম কমে গেছে, ফ্লোরে আটকে গিয়েছে। ফ্লোর ছিল একটা সাময়িক, এটা তো স্থায়ী কোনো সমাধান না। এবং আমাদের যে ফ্লোরটা ছিল এটা হচ্ছে স্ট্যাটিক পদ্ধতি, এটা স্থির, এটা ডাইনামিক পদ্ধতি না। সেই আলোচনা আমি আজকে করব না। আপনারা অনেকেই জানেন যে এই স্ট্যাটিক পদ্ধতির বাইরেই ফ্লোরটা নির্ধারণ হওয়ার জন্যে আমি অনেক লড়াই করেছি, কমিশন সহ বিভিন্ন জায়গায় অনেক দিন দরবার করেছি যে স্থির না হয় একটা গতিশীল ফ্লোর প্রাইস থাকলে সেটা সাপোর্ট এবং মার্কেটকে প্রতিযোগিতাপূর্ণ হতে পারে। কিন্তু এখন মনে করেন যখন মার্কেটটা পড়ে গেল, যে দাতা যে লোন দিল সে কোনো দায়িত্ব নিচ্ছে না, সে বাড়তি দিচ্ছে, হয়তো ভালো অর্থই দিচ্ছে, হয়তো সহযোগিতা করার জন্যই দিচ্ছে, হয়তো মার্কেটে আরও বেশি ট্রেড হোক এই জন্যই দিচ্ছে, সাথে তার কমিশনের বিরুদ্ধে যে অর্জন করবে, তার ট্রেডারের লাভ হবে, ব্রোকার হাউসের লাভ হবে, নানা কারণেই দিচ্ছেন। কিন্তু যখন পড়ে যাচ্ছে তখন আমরা শুধু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সকল দায়িত্ব। যেমন ছোট্ট একটা কথা বলি, যখন এখন ফ্লোরটা উঠলো, আমি শুধু এখানে না, এটা নিয়ে নীতি নির্ধারণী প্রত্যেকটা পর্যায়ে আমি কথা বলেছি যে আপনারা ফ্লোর তুলছেন ঠিক আছে, ফ্লোরটা একসাথে না তুলে ধীরে ধীরে তুলেন। যে আইটেমগুলো, যে প্রোডাক্টগুলো, ইনস্ট্রুমেন্টগুলো ফ্লোরের উপরে চলে গেছে, তখন 76টা আইটেম ছিল, প্রথম আমরা এই 76টা আইটেম তুলে দিই। এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেটে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক তাদের কাছে একটা মেসেজ রাখেন যে এই সুযোগেই জন্য এতদিন অপেক্ষার জন্য ছিল যে এদেরকে কষায়ের মতো জবাই করবে। সাধারণ এটা দুঃখজনক, আমি এটা নিন্দা করি, সত্যি এটা আমি নিন্দা করি। কারণ ফ্লোর প্রাইসে ওঠানোর জন্যই মনে হচ্ছে এই লোকগুলো অপেক্ষায় ছিল এদেরকে নিঃস্ব করে দেওয়ার জন্য। তখন যদি নিয়ন্ত্রণ সংস্থা থেকে, তারপরে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন ডিবি এর পক্ষ থেকে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে, শীর্ষ বিনিয়োগকারীদের একটা ফোরাম আছে তাদের পক্ষ থেকে বলতো যে না আমরা ধীরে ধীরে করব, আমরা ক্লায়েন্টকে কিছু দিব, কিছু পারচেজও করতে দিব, শুধুমাত্র সেল করে আমার টাকাটা সমন্বয় করব না, তাহলে দুটো কাজ হতো। এক, নাম্বার 1, ওই বিনিয়োগকারীটা নিঃস্ব হয়ে যেত না, তার কিছু টাকা থাকতো। নাম্বার 2, মার্কেটও ধ্বংস হয়ে যেত না। শোনেন, যে একটা কথা বলা হয়, লোকালয়ে যদি আগুন লাগে দেবালয় রক্ষা পায় না। বিনিয়োগকারী যদি নিঃস্ব হয়ে যায় পুঁজিবাজারের কেউ ভালো থাকবে না। হ্যাঁ, আজ হোক কাল হোক তাকে সাফার করতে হবে। আজকে ফ্লোর প্রাইস ওঠার পরে যে ট্রেডের যে ঝড়, সেলের যে ঝড় গিয়েছে, এখন কিন্তু সেল হচ্ছে না। কারণ তাদের একটা বিরাট পার্টিসিপেন্ট যারা ছিলেন, যারা অংশ নিয়েছিলেন, তাদেরকে আমরা মাঠের বাইরে বের করে দিয়েছি। আমরা আরও একটা কাজ করতে পারতাম, সরকার স্বল্প সুদে নানা রকম সহযোগিতা দিয়েছে, ঋণ দিয়েছে। কোনো বিনিয়োগকারীকে কি আমরা তার সুফল দিয়েছি? আমরা কি যে সময়টা খারাপ ছিল, যেহেতু একটা বিনিয়োগকারী একটা হাউজের তো অ্যাসেট, তাকে আশ্রয় নিয়ে তো এখানে আসছে, তার টাকাটা নিয়ে একটা ব্রোকারেজ হাউস এসেছে, তাকে তার পাশে কি দাঁড়ানো যেত না? এই যে ইন্টারেস্টের টাকাগুলো কি মওকুফ করা যেত না? বা স্বল্প সুদের টাকা নিয়ে তাকে কি বাঁচিয়ে রাখা যেত না? যেত। তাহলে কি হচ্ছে, আমরা পুঁজিবাজারটা একটা টিম ওয়ার্ক। আমি প্রায় একটা কথা বলি, শেয়ার মার্কেট হচ্ছে শেয়ারিংয়ের, এটা একক কোনো বিষয় না। তাহলে একটা টিমে আমার যদি অন্যদেরকে আমি নিঃশেষিত করার জন্য প্ল্যান করি, তাহলে সেই টিমটা ভালো হবে না। বরং একজন আরেকজনের পাশে থেকে যদি আমরা এই সময়টা ওভারকাম করতে পারতাম। আপনি বলেন, আমরা কি কেউ জানতাম না যে ফ্লোর উঠলে প্রচুর সেল আসবে? তখন কে উদ্যোগ নিয়েছে যে আপনারা এখন সেলটা করেন না, অথবা 10% করেন, অথবা 5% করেন, অথবা 20% করে 10% তাকে বাইব্যাক করায় দেন, অথবা আপনারা কন্ট্রোল নেন হাতে নিয়ে, আপনারা কিছু সেল বাই করে তাকে হেল্প করেন? কোনো সহানুভূতিশীল এবং দায়িত্বশীল আচরণ কোনো সংগঠিতভাবে, সম্মিলিতভাবে, সমন্বিতভাবে হয়েছে বলে আমার মনে হয় না। বরং আমার কাছে মনে হচ্ছে, বুঝে হোক আর না বুঝে হোক, উদ্দেশ্যমূলক হোক আর অসচেতনভাবে হোক, যেন মার্কেটটা ধ্বংস করা এবং বিনিয়োগকারীদের নিঃস্ব করার একটা উৎসব গত কয়েক মাস চলেছে। তার কারণে আজকে পুঁজিবাজারের এই অবস্থা দাঁড়িয়েছে। এখন সমস্যা হচ্ছে, শুধু দুঃখের কথা বলে, সমস্যার কথা বলে হবে না। আমি খুব আশাবাদী মানুষ। আমি মনে করি, আলী ভাই আমি 10টা সেকেন্ড নিব, আমি এখনও মনে করি আপনার মতন যারা প্রাজ্ঞজন আছেন, অভিজ্ঞতার আলোকে যারা ডিবিএ আছেন নেতৃবৃন্দ,
মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছেন, তারপরে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছেন, তারপরে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ আছেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ আছেন, সর্বোপরি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আছেন। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে এই মার্কেট অবশ্যই ভালো হবে এবং এই মার্কেট ভালো হতে বাধ্য যদি আমরা একটু আন্তরিকতার সাথে, একটু সততার সাথে, আমি খুব বেশি চাচ্ছি না, একটু সহানুভূতি এবং দায়িত্বশীলতার সাথে মার্কেটটা আমরা পরিচালনা করি, অবশ্যই মার্কেট ভালো হবে। বাংলাদেশ সম্ভাবনাময় একটা দেশ, আমাদের যতই উত্থান পতন হোক আমাদের অর্থনীতির গ্রোথটা আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন কাতার থেকে এবং বিশ্বের রিচেস্ট কান্ট্রি এই দেশে বিনিয়োগ করার জন্য এসেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফারুক ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ফারুক ভাই, যেখানে আপনি শেষ কথাটা বলেছিলেন, আপনার কথাটা শেষ হলে আমি বিপ্লব ভাইয়ের কাছে আসবো। আমি বলতে চাইছিলাম যে আমাদের অনেক সমস্যা প্রতিকূলতা জাতীয়ভাবে আমরা মোকাবেলা করলেও আমাদের উন্নয়নের একটা ধারা আছে। আমাদের অর্থনৈতিক যে গ্রোথটা সেটা কিন্তু বিকাশমান, সেটা কিন্তু ব্যাকে যাচ্ছে না। আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, মাঝে মাঝে হয়তো মন্তর হচ্ছি কিন্তু আমরা পিছনে যাচ্ছি না। এবং আমাদের দেশ নিয়ে আজকে বিশ্ব পরিমণ্ডলে একটা আলোচিত বিষয় আমাদের অর্থনৈতিক অবস্থান, জিও পলিটিক্যাল অবস্থান, সব কিছু। আজকে দেখেন কাতার একটা রিচেস্ট কান্ট্রি পৃথিবীর, তারা আমাদের এখানে বিনিয়োগ করতে আসছে। তারা তো না বুঝে আসছে না, তাদের একটা স্টাডি প্ল্যান আছে। এরপরে সৌদি আরবের আমি যতটুকু শুনেছি যুবরাজ মানে এখানে আসবেন, তারও বিনিয়োগ প্ল্যান আছে। এবং অন্য অন্য দেশ, এখানে ইন্ডিয়া আছে, চায়না আছে, আমেরিকা আছে, সবার কিন্তু একটা বিনিয়োগ প্ল্যান বাংলাদেশকে কেন্দ্র করে আছে। আমি বলছি বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, আমাদের দেশ একেবারে তুচ্ছ না, আমাদের সম্ভাবনা আছে। আমরা যদি শক্তভাবে ঐক্যবদ্ধভাবে ঠিক থাকি বাংলাদেশের যে কোনো বিষয় আমরা মোকাবেলা করতে পারবো। ঠিক সেইভাবে বলছি পুঁজিবাজারও আমরা যদি সত্যিকার অর্থে চাই অবশ্যই পুঁজিবাজার ভালো হবে। সত্যিকার অর্থে যদি আমরা চাই, সেই চাওয়াটা কাকে চেতে হবে? যারা এখানে আমরা বলি যারা রিলেটেড, একটা হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা, তারপর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং এখানে যারা স্টেক হোল্ডার আমরা বলি অংশীজন। এবার আসেন, আমাদের পুঁজিবাজারের জন্য দুটো বিষয় দরকার। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী একটি প্ল্যান, যাতে একটি সুস্থ, একটি গতিশীল, একটি প্রতিযোগিতাপূর্ণ পুঁজিবাজার হয়। তাহলে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী প্ল্যান। আপনি দেখেন প্রতি মুহূর্ত ধরনের ইস্যুভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি মুহূর্ত তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এবং কখনো কখনো নিয়ন্ত্রণ সংস্থার এই সিদ্ধান্তগুলো বাজারে একটা অনিশ্চয়তা তৈরি করে, অস্থিরতা তৈরি করে। আর একটা বিষয় আছেন, নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে লিডার, অ্যাজ এ ফোরাম সে হচ্ছে লিডার, পলিসি মেকার। আর এক্সিকিউটিভ পার্ট হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। এবং আইনগতভাবে দুটো স্টক এক্সচেঞ্জের কিন্তু অনেক ক্ষমতা আছে বিনিয়োগকারীদের শুধু স্বার্থ রক্ষা করা না, লিস্টেড কোম্পানিগুলো যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা, তারা ডিভিডেন্ড দিচ্ছে কিনা, তাদের স্বচ্ছতা আছে কিনা, তাদের জবাবদিহিতা আছে কিনা, তাদের অর্থনৈতিক অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা। এখন আপনি দেখবেন নিষ্ক্রিয় তারা বসে থাকে যে নিয়ন্ত্রণ সংস্থা বা বিসেক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কখন কি উদ্যোগ নেবে। এবং মাঝে মাঝে মনে হয় কি এরা বিচ্ছিন্ন, কিন্তু আমরা তো ওনাদেরকে সমন্বিত চাই। আবার মাঝে মাঝে মনে হয় কি ওনারা বিদ্রোহী। আমরা বিচ্ছিন্নতাও চাই না, আমরা বিদ্রোহ চাই না। আমরা চাই দুই এক্সচেঞ্জ সক্রিয়ভাবে তারা মার্কেট মনিটর করবে, মার্কেটকে সহযোগিতা করবে, মার্কেটকে সমৃদ্ধ করার জন্যে যা যা করার তাই করবে, বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা করার জন্যে সেই কাজটা করবে। এবং কমিশন অবশ্যই পলিসি ম্যাটার দিয়ে করবে। আমি একটু জাস্ট প্রসঙ্গক্রমে তুলছি, আপনারা জানেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের এই কমিশনের মেয়াদ শেষ প্রান্তে এবং ইতিমধ্যেই একটা আমরা গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জেনেছি যে বর্তমান কমিশনের যে চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম সাহেবকে পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে, মানে আরও 4 বছর উনি দায়িত্ব পাচ্ছেন এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভড। হয়তো আমরা একটা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি, সেটা নিয়মতান্ত্রিকভাবে হয়তো চলে আসবে। আমি এই অনুষ্ঠানে প্রথমে ওনাকে স্বাগত জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই যে উনি আবার দায়িত্বে আসছেন। কেন জানাতে চাই? উনি এই 4 বছরে একটা অভিজ্ঞতা হয়েছেন, ভুলভ্রান্তি ভালো মন্দ উনি জেনে গেছেন। ওনার ওই অভিজ্ঞতাটা আমি মনে করি আগামী 4 বছর যদি উনি আন্তরিকভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু, এবং স্টেক হোল্ডার আমি বারবার বলবো, একজন কমিশনার, একজন চেয়ারম্যান বা একজন পারবে না, সবাই মিলে বিশেষত
ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে সকল যদি চেষ্টা করে মার্কেট ভালো হবে। এবং ভালো না করলে যারা নিঃস্ব হয়ে গেছে, আমি এখনো অনুরোধ করব যাদেরকে ফোর্স সেল করা হয়েছে, মিনিমাম হলে তাদেরকে যদি যাদের বাই করার পারচেস পাওয়ার দেওয়া, ধরেন একজনের 1 লাখ টাকা সেল করা হয়েছে নেগেটিভ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে তার কোনো টাকা নেই, পুরোটাই ব্যাংকের টাকা ছিল, ব্রোকার হাউসের টাকা ছিল বা মার্চেন্ট ব্যাংক, তার 1 লাখ টাকা বিক্রি করে তাকে নিঃস্ব করে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে কিছু টাকা ফেরত দেন, তাকে মার্কেটে নিয়ে আসেন, মাঠে নিয়ে আসেন, ময়দানে নিয়ে আসেন, তাকে আবার ট্রেড করার সুযোগ দেন, তাহলে মার্কেটটা নষ্ট হবে না। কারেক্ট, আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। আমি সরি আমি আসতে দেরি হলো। আমাদের যে ফারুক ভাই কিছুটা বলেছেন যে স্টক এক্সচেঞ্জগুলোর রোল, দুইটা স্টক এক্সচেঞ্জই রোল, আমরা এই গত 2 মাসে কোনো রোল আমরা দেখতে পাই নাই যে পুঁজি বাজারের জন্য এবং বাজার যে অবস্থায় চলে যাচ্ছে সেখানে বিনিয়োগকারীদের জন্য কোনো প্রস্তাব এসইসিকে ওনারা দিয়েছেন। আপনার কি মনে হয় না যে একটা রোল স্টক এক্সচেঞ্জগুলোর থাকা দরকার ছিল? আর সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাচ্ছি, সেটা হলো এই যে 16-17% ইন্টারেস্ট দিয়ে বিনিয়োগকারীরা যে মার্জিন লোন নিচ্ছেন, সেইটা কি বিনিয়োগকারীরা বুঝে শুনে নিচ্ছেন? আমি আপনার প্রথমে 16-17% না, আপনি জানেন বিনিয়োগকারীদের যে প্রতিদিনের ইন্টারেস্ট যোগ করে, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট, মানে আপনার যখনই এইটা এমনভাবে হয়, এটা 22-23%-এ চলে যায় আর কি, সিম্পল ইন্টারেস্ট রেট না। তো এইটা হচ্ছে ক্রেডিট কার্ডের পর বাংলাদেশে সর্বোচ্চ ইন্টারেস্ট হচ্ছে ক্যাপিটাল মার্কেটে। এখন আমাদের বিনিয়োগকারী এটা হিসাব করে না, যখন শেয়ারের দাম ধরেন 2-3 দিনে যদি কখনো বাড়ে তাহলে তো আর এটা চোখে লাগে না, কিন্তু এই যে দীর্ঘ 1.5 বছর যে মার্কেট খারাপ ছিল, এটি জমতে জমতে পাহাড় হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে সারা পৃথিবীতে স্টক এক্সচেঞ্জের ভূমিকাই হচ্ছে আসল। আপনি মুম্বাই স্টক এক্সচেঞ্জ বলেন, করাচি স্টক এক্সচেঞ্জ বলেন, রেগুলেটরের কাজ হচ্ছে বছরে 2-4 বার আপনার মিডিয়াতে আসা। আমরা উল্টা দেখি যে বাংলাদেশে রেগুলেটরকে বেশি ফেস করতে হয়, মানে যে কোনো এই যে সবাইকে নিয়ে মিটিং করে, এটা তো ডিএসসির প্রথম কাজ। ডিএসসি ডাকবে যে কি কি প্রবলেম আছে, আপনার ডিএসসি যখন ব্যর্থ, সবাই ব্যর্থ হলে রেগুলেটর। আপনি গত 2 দিন আগে যে মিটিংটা হলো, অ্যান্ড প্রবলেম হচ্ছে কি রেগুলেটরের কাছে যখন একজনরা যায় তখন সব কিছু খোলাখুলিভাবে বলতে পারে না। এবং ডিএসসির আরও কয়েকটা জিনিস হচ্ছে, ডিএসসি ধরেন মার্কেট এত দুর্বল টাইমে অনেক কোম্পানি দেখা গেছে যে ডিভিডেন্ড দেওয়ার পরও তাদের গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে ডিএসসির একটা উদাসীন্য আছে। আপনি দেখা যাচ্ছে যে কয়েকটা ইন্ডাস্ট্রির এরকম করে নাই, আবার কয়েকটা ইন্ডাস্ট্রিকে মানে ডিএসসি ইচ্ছামতোভাবে, এবং ডাটাগুলি এইটাও একটা বড় প্রবলেম। প্রত্যেক মাসে যে ডাটা আপডেটেড হয়, ডিএসসির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। এখন তারা বিভিন্ন কোম্পানিকে ইন্সপেকশন করতে চায়। আমার কথা এইটা কোনো প্রবলেম নাই, কিন্তু এগুলি হওয়া উচিত যখন মার্কেট আপনার বুলিশ ট্রেন্ডে থাকে। তখন যদি 10টা কোম্পানিও করে, আপনি ইন্সপেকশন করেন, যদি ধরেন মার্কেট আপনার 2000 পয়েন্ট বাড়ে, তারপর আপনি 20টা কোম্পানিতেও যদি ডিএসসি লোক পাঠায় পুরাপুরি তার যা যা করার দরকার, মানে আপনার প্রপার কাজগুলি, তখন কিন্তু মার্কেটে এফেক্টটা পড়বে না। যে মার্কেটে যেমন ধরেন আপনি দেখেন যে মিটিংটার দিন শুধু মার্কেট ভালো ছিল, গতকালকেও মার্কেট একটা বড় ধরনের মাইনাস আছে, এখন পর্যন্ত একটা মাইনাস চলছে। আমি মাঝখানে একটু বলি, এরপরে একটু ব্রেকে যাব। সেটা হচ্ছে যে ধরেন আপনার আইনে আছে যে আমি যদি রেগুলার ডিভিডেন্ডটা করে দিয়ে দিই, এজিএম রেগুলারাইজ করে নিই আপনার জয়েন্ট স্টক থেকে, এসইসি, ডিএসসি সবার কাছ থেকে, তাহলে আপনি জেড গ্রুপ থেকে আমাকে বি গ্রুপে কিংবা এ গ্রুপে প্রমোট করে দিবেন। মানে আপনি এই কাজগুলো আমার জানা মতে কয়েকটা কোম্পানিতে ওনারা করেন নাই। এইটার দায়ভার কে নিবে? এটা তো অবশ্যই তাদেরকে দায়ভার নিতে হবে। অনেকগুলো কোম্পানি আছে গত বছরের ডিভিডেন্ড এখনো দেয় নাই, এটার দায়ভার কে নিবে? হোয়াট হ্যাজ ডিএসসি ডান ফর দিস থিংস? এখন প্রবলেম হচ্ছে আমাদের ডিএসসির একটা বড় জিনিস হচ্ছে ডিএসসি আপনার তারা যেভাবে চলে তাদের স্ট্রাকচার, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে ডিএসসি অনেক সময় এই যে রেগুলেটরকে প্রতিপক্ষ মনে করছে রিসেন্ট টাইমে, যেহেতু রেগুলেটরদের পুনর্নিয়োগের একটা টাইম আছে। রেগুলেটরের উপায় আছে কিছু? আপনারা যখন সিদ্ধান্ত নিতে পারছেন না,
আপনারা যখন কোনো প্রস্তাব দিতে পারছেন না তো রেগুলেটর এটা করবে। রেগুলেটরই না, আমি করবে। আপনারা তো রেগুলেটর রেগুলেটরের হাতে আপনাদের যে পাওয়ার সেটা তুলে দিয়েছেন। আরেকটা জিনিস আপনি চিন্তা করেন যে কারণে ডিএসসিটাকে আপনার করা হয়েছিল, আপনার ডিমিউচুয়ালাইজ করা হয়েছিল। এতদিনে তো ডিএসসি শেয়ারই লিস্টেড হওয়ার কথা। মুম্বাই স্টক এক্সচেঞ্জে আমরা কিন্তু চীনকে আমরা নিলাম হঠাৎ করে বিনিয়োগকারী। এখন চীনের এই যে পার্সেন্টেজ নেওয়ার পর ওরা কত টাকার বিনিয়োগ করলো, আমরা একটা দেওয়ার সময় একটা তো এই প্ল্যানটাও তো ডিএসসি নেওয়া উচিত ছিল। আমি যে বেচে কি শুধু শেয়ারেই লাভ, মানে কি বিনিয়োগ আসবে কিনা। এখন আপনি যদি বলেন 1 টাকারও কি বিনিয়োগ এসেছে, এটা তো আর এসএসসির ব্যাপার না। জি, আরেকটা কথা না বললেই না, আপনি এমন একটা পয়েন্ট তুললেন সেটা আরেকটা কথা বলেই বাহুল্য। সেটা হলো আমরা যখন এগ্রিমেন্ট করি চীনের সাথে, তখন চীন এর প্রপোজাল ছিল, এন্ড ইট ইজ ইন দ্য এগ্রিমেন্ট, যে আমি তোমাদের এই টেকনোলজিতে $33 মিলিয়ন আমরা ইনভেস্ট করব। তো স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ওনারা ইদানিং এক্সপ্যানশন করেছে, ওনাদের ডেটা সেন্টার করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। সেখানে এই $33 মিলিয়ন কি ইউজ হয়েছে? নিজের টাকাটা দিয়ে ওনারা এটা নতুন জিনিস কিনলেন, মেশিনপত্র কিনলেন। কেন? আমার তো এগ্রিমেন্টেই আছে চায়নার সাথে $33 মিলিয়ন টেকনোলজিতে ইনভেস্ট করবে তারা। সেইটা ইউজ না করে নিজেদের টাকা কেন আপনারা ইউজ করলেন? এই একটা বড় প্রশ্ন। আরেকটা ছিল বেচার ক্ষেত্রে একটা ডিএসসি যখন আপনার এই ডিমিউচুয়ালাইজেশনে 25% শেয়ারটা বেচে দিল, প্রবলেম হচ্ছে, আমার কথা হচ্ছে, বাংলাদেশে কি কখনো চীনের খুব বেশি বিনিয়োগ ছিল স্টক মার্কেটে? এটি তো আপনি হিস্ট্রিতে পাবেন না। এখন এই যে কাজগুলি, তারপরে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে অনেক কোম্পানি আপনার নিয়ম হচ্ছে ঘোষিত ডিভিডেন্ড আপনার 30 ওয়ার্কিং ডের মধ্যে আপনাকে ক্যাশ ডিভিডেন্ড হলে দিয়ে দিতে হবে। অনেক কোম্পানি দেয়নি। এখন ডিএসসির কোনো প্রভাব নেই, কিন্তু মার্কেটে যখন পড়ে তখন কোনো নিউজ নাই। কোনো কোম্পানি যদি 2-4 টাকা বাড়ে, হঠাৎ করে ডিএসসির এখন নতুন নিউজ হচ্ছে এই কোম্পানির বাড়ার কোনো কারণ নাই। হ্যাঁ, সেটা গেল। দ্বিতীয় নাম্বার ক্ষেত্র হচ্ছে আজ পর্যন্ত ডিএসসি সঠিকভাবে এসএসসির কাছে কোনো রিপোর্ট জমা দিয়েছে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। আর সিএসসির কথা বলছি না, আপনি অনেকেই বলতে পারেন, কারণ সিএসসিতে যে পরিমাণ ট্রেড হয় বা যা হয় সেটি আসলে এত নেগলিজেবল। তো আমার মনে হয় এই বাজারকে, আমিও ফারুক ভাইয়ের মতো আশাবাদী, আশাহত হওয়ার কিছু নাই, কিন্তু যেটা কথা হচ্ছে খুব দ্রুত কাজগুলি করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি ফিরে যেতে চাই বিপ্লব ভাই আপনার কাছে। আপনি একটু বলবেন কয়েকটা জিনিস, যে ইন্টারফারেন্স যে আমাদের বাজারে এত বেশি, প্রচুর পরিমাণে ইন্টারফারেন্স সকল দিক দিয়ে, মিডিয়া বলেন, সকল রেগুলেটরস বলেন, সকলের দিক দিয়ে এত বেশি ইন্টারফারেন্স, সেই ইন্টারফারেন্সের জন্য আজকে 12 বছরে বাজারটা 2010 সালে যে পজিশনে ছিল তার চেয়েও নিচে নেমে গেছে। এবং এইটা কোনো অবস্থায় বাজারটা উইদাউট ইন্টারফারেন্স যদি বাজার থাকে, বাজার যাক, বাজারের মতো চলুক না, অটো সেল আসবে, অটো বাই আসবে, বাজারের মতো চলুক, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। আপনি যদি বলেন যে এইখান থেকে প্রায় 13 বছরে যে পরিমাণ কোম্পানি লিস্টেড হয়েছে সেগুলিকে যদি বাদ দেন, তাহলে তো বাজার অনেক নিচে। 4000-এর দেখবেন যে আপনার এই ইন্ডেক্স কাউন্ট হচ্ছে। বড় বড় কোম্পানি লিস্টেড হয়েছে, ওয়ালটন বলেন, বা বড় আকারের বেশ কিছু কোম্পানি লিস্টেড হয়েছে। এসএমই মার্কেট হয়েছে, আপনি দেখবেন যে এসএমই মার্কেট, রবি হয়েছে, হ্যাঁ রবি এটা সবচেয়ে বড়, সেই বলছি। তারপর আপনি দেখেন যে এসএমই মার্কেটটা কিন্তু যেহেতু ভালো আছে, কারণ কি ওখানে কিন্তু ওই যে আপনি একটা রুল করে দিয়েছে 30 লাখ টাকার নিচে নাই, এবং দেখবেন ওই মার্কেটে, এই মন্দা মার্কেটের মধ্যেও গত 6 মাসের কিন্তু লস নাই, এবং অনেক কোম্পানিতে লাভ আছে। এখন নিয়ম কি, যে কোনো জায়গায় আপনার যখন মার্কেট যদি আপনার 500 কোটি টাকা ট্রেড হয়, তাহলে তো আপনি স্কোয়ার ফার্মা বলেন, ব্যাট বিসিবল, লার্জ ক্যাপের কোনো গতি, যত ভালো ডিভিডেন্ডই দেয়, যেমন এবার প্রায় 3 গুণ প্রফিট বেশি করেছে ওয়ালটন, কিন্তু শেয়ারের দাম বাড়বে না। তো কারণ লার্জ ক্যাপ হলে আপনিও জানেন যে 3,000 কোটি টাকার নিচে ট্রেড হলে লার্জ ক্যাপকে বাড়ানো সম্ভব না। এখন বলবে কি, আপনি ধরেন কিছু লো পেড আপ ক্যাপিটাল কিনলেন, সঙ্গে সঙ্গে ডিএসসির চিঠি আসবে, এইটা তো ঠিক না। কেন আপনাকে আমি বলছি, আপনার করোনার সময় জানেন যে ফাইজার আর মাইডোনা দুটো কোম্পানি টিকা বের করেছিল। তো
তো ফাইজার কিন্তু সবচেয়ে বেশি টিকা ওয়ার্ল্ড ওয়াইড বেঁচেছে, তারপরেও তার শেয়ারের গ্রোথ হয়েছে মাত্র ধরেন 5%। আর ম্যাডোনার শেয়ারের দাম 10 গুণ বৃদ্ধি পেয়েছে, কারণ ম্যাডোনার টোটাল সেলসের আপনার 95% ছিল টিকা, আর ফাইজারের টিকার সেলটা, সে এত বড় ওষুধ কোম্পানি, তার টোটাল সেলের 5%। তার মানে একটা লার্জ ক্যাপ বাড়ার জন্য যে দরকার, আর অনেক সম্ভাবনাময় লো ক্যাপ আছে যারা কিন্তু লার্জ ক্যাপ, এই ধরেন এই যে এসএমই মার্কেট থেকে 2-3টা কোম্পানি কিন্তু দেখবেন ভবিষ্যতে খুব ভালো কোম্পানি হয়ে উঠবে। তো আপনি যদি বারবার চিঠি দেন এটা কিনলেন কেন, জেড গ্রুপ কিনলেন কেন, এইটা তো আমার প্রশ্ন না। এখন জেড গ্রুপ কিনতে একে লোন নাই, এখন আমার লোন নাই, আমি জিনিস কিনেছি, টাকা আমার, লোকসানের দায়িত্ব আমার। এখন আপনি যেটা আপনার দায়িত্ব হচ্ছে যদি কোনো সিরিয়াল ট্রেডিং হয় সেটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা করেন, হ্যাঁ সার্ভেলেন্স করেন, জরিমানা করেন, এসএসসি যেটা করছে। কিন্তু আপনি কিনবেন কেন, মানে আমি কি কিনবো এটা ঠিক করে দেওয়ার তো কেউ নেই। কারণ আমি এখন ভালো কোম্পানি কিনবো, আপনি ফ্লোর প্রাইসে 1.5 বছর আটকায় থাকবে, পরে ফোর্স সেল হবে। জেড গ্রুপের তো ফোর্স সেল হওয়ার কোনো কারণই নাই, কারণ জেড গ্রুপে তো কোনো নেই। তারপর আপনি দেখেন মার্কেটটা মোটামুটি একটু ভালো চলছিল ফ্লোর যাওয়ার পরে, কারণ বাজারে সব টাকা উঠে গিয়েছিল এই 76টা কোম্পানির মধ্যে, সেখান থেকে হঠাৎ করে 28টা কোম্পানিকে আপনি জেডে দিয়ে দিলেন। সাপ্লিমেন্টারি প্রশ্ন, জি বলেন। জি, আপনি যে বললেন যে চিঠি দেয়া হয়, চিঠি তো যখন বাজারটা উপরের দিকে যেতে থাকে কিংবা কোনো একটা শেয়ারের প্রাইস যখন উপরের দিকে যেতে থাকে চিঠিগুলো তখন আসে। হাউ অ্যাবাউট বাজার যখন ডাউন হয়, যখন একটা শেয়ারের দাম প্রচুর পরিমাণ কমে যায়, 40-50% কমে যায়, যখন এখন যেমনটা আছে, তখন চিঠি দেয় না কেন? না, তাদের একটা বক্তব্য আমি দেখেছি, তারা বলছে যে যত মার্কেটের শেয়ারের প্রাইস দাম কম থাকবে আপনার ঝুঁকি কম, এখানে তো আর বলার কিছু নাই। তার মানে তাদের একটাই ধারণা হচ্ছে, আর আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে, একটা বিনিয়োগকারীর যখন 40-50% যখন নাই হয়ে যাবে, তো এইটার কি ঝুঁকি হইল না? আচ্ছা হ্যাঁ অবশ্যই, এবং চিঠি দেওয়া উচিত যে কোম্পানির কি কোনো বেসিক চেঞ্জ এসেছে কিনা, টিএসসিতে তার অ্যাকাউন্টগুলি দেওয়ার কথা। দেখা গেছে যে কোনো চেঞ্জ ছাড়াও কোম্পানির শেয়ারের দাম, আমি যেটা বলতে চাচ্ছি আপনার মাধ্যমে সেটা হচ্ছে আমরা কেন ওই জুজুর ভয়ে থাকবো যে শেয়ারের দাম বাড়বে কমবে, এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে লাভ হবে, এটা পুঁজিবাজার সারা ওয়ার্ল্ডে কন্ট্রোল করতে চাইলে এখন আপনি পাকিস্তানের মতো দেশ যদি কন্ট্রোল না করে, আপনি ভারত 2টা স্টক এক্সচেঞ্জকে দেখে, আমি আমেরিকা দিয়ে গেলাম না, কারণ তখন বলবে যে তাদের অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির মিল নাই। এতে একদম পার্শ্ববর্তী 2টা দেশ, তো তাদের মার্কেটটা একটু স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে শ্রীলঙ্কা মার্কেট স্টাডি করেন। আর একটা কথা হচ্ছে কি, বন্ড মার্কেট হচ্ছে থাইল্যান্ডে পৃথিবীর আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে সচল বন্ড মার্কেট। আমাদের বন্ড আর তার বন্ড কি এক? আমাদের বন্ডের নিশ্চয়তা আপনি জানেন যে আগেও যখন ছিল অনেক দোয়েল গ্রুপ, অনেক গ্রুপ কিন্তু কোনো ডিবেঞ্চারে কোনো করে না। এখন বন্ডের তো একটা রেটিংও লাগবে, আমাদের রেটিংগুলি কীভাবে এটাও আমরা জানি। হঠাৎ করে মার্কেট থেকে বন্ডে যে 10,000 কোটি টাকা তুলে নেওয়া হলো, এটি কিন্তু দেখা উচিত এখন যে এই অবস্থায় যে বন্ড ইয়েটা রিস্ট্রাকচার করা। আমি বিপ্লব ভাই আপনার কাছে আবারও আসবো শেষ বক্তব্য নিতে। আমি একটু ফারুক ভাই আপনার কাছে যেতে চাচ্ছি। এই যে বিভিন্ন পর্যায়ে যে ইন্টারফারেন্স হয়, যেটা বিপ্লব ভাই বললেন, কিংবা এসএমইর বিষয় উনি একটা আলোচনায় নিয়ে আসলেন, আপনার মতামত কি? আমার প্রথম কথা হচ্ছে বিনিয়োগকারীদের তার বিনিয়োগের স্বাধীনতা, এটা তার মৌলিক অধিকার। যে নিয়ম নীতি ঘোষণা করা হয়েছে, যে রুলস রেগুলেশন জারি করা হয়েছে, তার আলোকে বিনিয়োগকারী স্বাধীনভাবে বিনিয়োগ করবে। এখানে ইন্টারফারেন্সের, এখানে হাত দেওয়ার, এখানে মাতব্বরি করার, খবরদারি করার কোনো সুযোগ নাই। আজকে যেহেতু বিনিয়োগকারীরা মার্কেটে এসেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জ বলেন, কোনো কোনো ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও, একটা যে কথাটা আপনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যখনই মার্কেটটা একটা ঊর্ধ্বগতি হয়, ভালো দিকে যায়, তখন শুধু এটা কেন কিনলেন, ওই বিনিয়োগকারীর পোর্টফোলিও দেন, ওই বিনিয়োগকারীর বায়োডাটা দেন, তার পিন নাম্বার দেন, তার বিও অ্যাকাউন্টের ডিটেলস দেন। কেন? হোয়াই? সে তার যে নিয়ম নীতিতে এই মার্কেটে একটি ইনস্ট্রুমেন্ট আছে, সেটাই সে কেনা বেচা করছে। যদি ওই প্রোডাক্ট বা ইনস্ট্রুমেন্টটা, যদি স্ক্রিপ্টটা যদি কোনো খারাপ থাকে, উইথড্র ইট। আপনারা এটা রেখেছেন কেন মার্কেটে? যতক্ষণ মার্কেটে আপনি একটি শেয়ার রেখেছেন একটা কোম্পানির, আমি মনে করি ওইটা কেনার পূর্ণ অধিকার
এবং স্বাধীনতা আমার আছে, ফান্ডামেন্টাল রাইটস, এবং এখানে হস্তক্ষেপ করে আপনারা অন্যায় করেছেন। দয়া করে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, দয়া করে এটা বন্ধ করেন, পারলে আজকের থেকে বন্ধ করেন। যে বিনিয়োগকারীদের পিছনে গোয়েন্দা সংস্থার মতো তদন্ত করে তাকে ভয় দেখিয়ে তাকে অসুস্থ করে, মানে মার্কেট সুস্থ করা যায় না, যেতে পারে না। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। আর একটা জিনিস আসছে বিপ্লবের কথা, এবং আমি বলি যে লো পেড আপ, স্বল্প মূলধনের যে প্রতিষ্ঠানগুলো, যদি এগুলো খারাপ হয়, আপনারা এটা তালিকাভুক্ত করেছেন কেন? শেয়ার মার্কেটে পুঁজিবাজারে কেনা বেচার জন্য অনুমোদন দিয়েছেন কেন? অনুমোদন যদি দিয়ে এই শেয়ারগুলো যদি কেনা অপরাধ হয়, আপনারা অনুমোদন দিয়ে মহা অপরাধ করেছেন। আগে বিচার আপনাদের হবে, তারপরে অন্যদের হবে। তারপরে স্বল্প মূলধনের লো পেড আপ এই কোম্পানিগুলোর ভিতরে যে বৈষম্য করছে, এমনও আছে স্ক্র্যাপ বিক্রি করছে, তার ক্যাটাগরি চেঞ্জ, জেড গ্রুপ থেকে সে বি গ্রুপ হয়ে গেছে। আবার কোনো কোনো কোম্পানি, হয়তো একটু দৃষ্টিকটু লাগবে যেহেতু এই অনুষ্ঠানে এসেছি, এই অনুষ্ঠানে স্পন্সর ইমাম বাটন, বর্তমানে নাম হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ, তার গ্রোথ আছে যে এই কোম্পানি নতুন ম্যানেজমেন্ট এসে তারা ছোট ছোট করে আগাচ্ছে। অনেক ঋণগ্রস্ত না হলে অনেক জর্জরিত ছিল, কোম্পানিটা বন্ধ ছিল, নতুন ম্যানেজমেন্ট, সব জঞ্জাল তো একভাবে দূর করতে পারবে না। তার পাশে সহানুভূতিশীল দলে এই টিমটাই হয়তো দেখা যাবে এই কোম্পানিটা দাঁড়িয়ে যাবে, এই কোম্পানিটা লাভ দিচ্ছে, মুনাফা দিচ্ছে, এবং একটা সময় বিনিয়োগকারীরা এখানে লাভবান হবে। সেখানে মনে করেন ডিপ্রাইভ না করে তাকে থামিয়ে দিয়ে তার বিভিন্ন বিষয়ে সহযোগিতা না করে বাধা দিচ্ছে, তাহলে বাধা দিয়ে মার্কেট তো ভালো হবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যদিও হয়তো আমি সরি যে উদাহরণটা হয়তো এখানে অন্যরা অন্যভাবে নিতে পারে। আমি দয়া করে বলবো যে ওইভাবে না নিয়ে মার্কেটের সাথে সুচিন্তিতভাবে ভাবেন যে একটা কোম্পানি বন্ধ এবং জর্জরিত, কোনো প্রোডাকশন নাই, আর একটা টিম এসে নতুন ম্যানেজমেন্ট এসে কোম্পানিটা অ্যাক্টিভ করতে চাচ্ছে, নতুন বিজনেস দিয়ে ডিভিডেন্ড দিচ্ছে। আপনারা কার পক্ষে থাকবেন সিদ্ধান্ত নেন। আর একটা বিষয় হচ্ছে এখানে খুব দুঃখজনক যে আমার কাছে প্রায় মনে হয় শুধু বিনিয়োগকারী না, হাউসগুলোর সাথে এই এক্সচেঞ্জ এবং কর্তৃপক্ষ যেভাবে কথা বলে, যেভাবে খবরদারি করে, এটা সুস্থ স্বাভাবিক না। আমি বিনয়ের সাথে বলবো যে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষর দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, মাতব্বরি করে ইন্টারফারেন্স করে খবরদারি করে নিজেদের ক্ষমতা জারি করা নয়। দয়া করে এইগুলোর থেকে বেরিয়ে আসেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে একটি সুস্থ, স্বাভাবিক এবং একটি মানে প্রতিযোগিতাপূর্ণ পুঁজিবাজার গড়ে তুলব। সেক্ষেত্রে আবারও এই অনুষ্ঠানে, আমি জানি সময় শেষের দিকে, আবারও আমি একটু সময় নিচ্ছি, ওভাররান করছি অলরেডি, আমাকে একটু সময় দেন। আমি এটা রিপিট করতে চাই, এই সময় শত শত না হাজার হাজার বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে। আমি তাদের পক্ষ থেকে, আমি তাদের এই কষ্টের সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি আবারও আমাদের মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করতে চাই, যাদেরকে ফোর্সফুল করে মার্কেট থেকে নিঃস্ব করে বের করে দেওয়া হলো, তাদেরকে পারচেস পাওয়ার দিন। দরকার হয় হাউসগুলোর বিশেষ তদারকিতে যদি কারোর অন্তত 50% যা ফোর্সেল করে তার 50% টাকা দিয়ে তাকে কেনা বেচা করার সুযোগ দিন। সেক্ষেত্রে হাউজের সিইও আছেন, ম্যানেজিং ডাইরেক্টর আছেন, সিএফও আছেন, সিও আছেন, হেড অফ বিজনেস সহ বিভিন্ন কর্তা ব্যক্তিরা আছেন, তারা মনিটর করে এই বিনিয়োগটাকে সেবা দিয়ে সাপোর্ট দিয়ে ওই বিনিয়োগকারীকে ফিরত আনেন। বিনিয়োগকারী ছাড়া পুঁজিবাজার থাকবে না। পুঁজিবাজার যদি কেউ মনে করে থাকে বিনিয়োগকারী শূন্য পুঁজিবাজার ভালো হবে, সে বোকার স্বর্গে না, সে একটি ক্রিমিনাল। সেই সংখ্যাটিও আছে। তার মার্কেট তাদের ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, নানা স্বার্থে নষ্ট করতে চায়। সেই সংখ্যাটা মুষ্টিমেয়। কিন্তু আমি জানি অনেক, লাজি ভাই আপনাদের মতন অভিজ্ঞ প্রাজ্ঞ অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মার্কেটে আছে, তাদের সংখ্যাটা বেশি এবং তাদের একটা সমস্যা, তারা সংঘবদ্ধ না, ঐক্যবদ্ধ না। আসেন সবাই মিলে মার্কেটটা স্বাভাবিক ধারায় ফিরে আসে। আমি কেন বলছি, যাদের ফোর্স সেল করে নিঃস্ব করে বের করে দেওয়াচ্ছে তার অভিজ্ঞতা হয়েছে, এবারের বিনিয়োগে তার অভিজ্ঞতা কাজে লাগবে। তার যদি ভুল হয়ে থাকে সে ভুলটা সংশোধনের সুযোগ পাবে। তার পাশে দাঁড়ান, সে আমাদের শত্রু না। বিনিয়োগকারী মার্কেটের বন্ধু, বিনিয়োগকারী মার্কেটের প্রাণ। তাদের ছাড়া মার্কেটের চাঞ্চল্য
উত্থান বলেন, ঊর্ধ্বগতি বলেন, সুস্থতা বলেন, প্রতিযোগিতা বলেন, কোনো কিছু হবে না। আমি এই জন্য আবারও এই অনুরোধটা করছি বিনিয়োগকারীদের পক্ষ থেকে। ধন্যবাদ ফারুক ভাই, আপনি এত সুন্দর করে বলছিলেন যে আমি আর থামাতে পারলাম না। আমি অলরেডি 3 মিনিট ওভাররান করছি আমাদের প্রোগ্রামটা। দর্শক মণ্ডলী, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা দুইজন গেস্টের কথাই শুনলেন, এবং আমাদের বিনিয়োগকারীদের যাতে ক্ষতি না হয় সেদিকে দুই স্টক এক্সচেঞ্জই আলোচনা করবেন, প্রস্তাব দিবেন এসএসসির কাছে। সেটাই আমাদের কাম্য, যাতে কারোর কোনো বিনিয়োগকারীর ছোট হোক বড় হোক যাতে ক্ষতি না হয়, যেটা আজকে 40 to 50% দাম কমে গেছে। সো কাজেই আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।